ডাইরেক্টর আপনি দেখবেন যে এর মধ্যে আজকে আমাদের আপনার অগাস্টের 18 তারিখ, 17 তারিখে এই সরকারের, বিএনপি সরকারের 180 দিন অতিক্রান্ত হলো, 6 মাস পালন। তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তার মানে 6 মাস মানে তাদের, আমি যদি পুরো সময়কালটাকে ধরি তাহলে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগে অনেক কিছুই হয়তো তাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়, কিন্তু তারা নিজেরাই কিন্তু 180 দিনের একটা মানে আপনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন শুরুর দিকে। তো এই 180 দিনে তারা নিশ্চয়ই আত্মবিশ্লেষণ করবেন, তারা কি করতে চেয়েছিলেন, কি করতে পেরেছেন, এটা নিয়ে হয়তো আলোচনা হবে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ দেশের মানুষ যারা আছেন তারাও তো বিশ্লেষণ করছেন, তারা কি চেয়েছিলেন, তারা কি পেয়েছেন। প্রত্যেকটা নাগরিকের কিন্তু আলাদা আলাদা চাহিদা। আমি যা চেয়েছিলাম তা হয়তো আপনি চাননি, আপনি যা চেয়েছেন তা হয়তো আমি চাইনি। আপনি এই সরকারকে দেশে দেখে গিয়েছেন, তারপরে গত কিছুদিন হলো দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু বাইরে অবস্থান করলেও দেশে আপনার আত্মীয় স্বজন আছে, আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, তাদের পাওয়া না পাওয়া বেদনা অথবা সুখ নিয়ে আলোচনা হয়। নিজেও আপনি খুবই কানেক্টেড থাকেন দেশের সঙ্গে। এখন তো অনলাইনে সবকিছু জানা যায়, মুহূর্তে মুহূর্তে জানা যায়। তো সব মিলিয়ে আপনার এই সরকারের কাছে কি চাওয়া ছিল, কি পেলেন, কি পেলেন না, না পাওয়া নিয়ে বেদনার মাত্রাটা কোন পর্যায়ে, এই বিষয়গুলো তো আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই। থ্যাংক ইউ। আপনার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আম, আপনারই শোতে যখন বিএনপি আর কি ক্ষমতায় এসেছিল, তখন একেবারে প্রথম দিন নির্বাচনে জয়লাভ করার পরেই আমি একটা শো করেছিলাম আপনার সাথে, এবং ওখানে আমি কিছু কথা বলেছিলাম। আমি বেশ খুশি হয়েছিলাম, আপনি জানেন। কারণ 18 মাসের যে নৃশংস মবক্রেটিক একটা সরকার ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছিল, এরকম একটা ধারণা বা এরকম একটা হোপ আমাদের মাঝে তৈরি হয়েছিল যে অ্যাটলিস্ট মানে বিএনপির বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করার একটা এক্সপেরিয়েন্স আছে, খুব সিরিয়াস ধরনের এক্সপেরিয়েন্স আছে। এবং বিএনপি যেহেতু আর কি বিএনপির যে কর্ণধর জিয়াউর রহমান, তিনি একজন মুক্তিযোদ্ধা। শুধু এই দুটোই কারণ খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তাদের এক্সপেরিয়েন্স এবং ওই দলটাতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে, যদিও ওখানে আপনার ভীষণ আর কি দক্ষিণপন্থার লোকজনও আছে, সেটা ভিন্ন আলাপ। তো ওই দুটো কারণে আমি খুব হোপফুল ছিলাম। আর এর থেকেও বেশি সবচেয়ে বড় হোপটা ছিল হচ্ছে জনাব তারেক রহমানের ওপরে। আমি খুব হোপফুল ছিলাম, কারণ ওনার যে একটা ইমেজ উনি তৈরি করতে পেরেছিলেন, উনি যে এসছেন, উনি এসে উনি যেভাবে বক্তব্য দিয়েছিলেন, উনি যেভাবে পাবলিক অ্যাপিয়ারেন্স গুলি করেছিলেন, সেগুলি খুবই মানে কনভেনশনাল বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো না, সেগুলি খুবই আনকনভেনশনাল এবং ভেরি সুইট। ওনার যে ওই যে আমরা আশা করেছিলাম যে উনি আসার পরে হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে বলে আমাদের কান ঝালাপালা করে দিবেন, বা সারাক্ষণ আওয়ামী লীগের যে সমালোচনা সেটা কপচাবেন, কিন্তু উনি কিন্তু তা করেননি। উনি যেটা করেছেন যে উনি খুব মানে পরিশালিত ভাষায় কথা বলেছেন, সারাক্ষণ অন্যের দোষ দেয়া থেকে উনি বিরত থেকেছেন। এবং ওভারঅল উনি যে প্রমিসগুলি করেছেন সেগুলি মানে ইট ওয়াজ ফাইন। ওইটার জন্য অনেক আশা ছিল। তারপরে ওনারা আম, মানে আসার পরে ওনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিল, সেটা ওনারা বলেছে সেটা উনি সাকসেসফুলি খুব তাড়াতাড়ি করেছে, উইচ ওয়াজ গুড। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা চেয়েছিলাম সেটা, আম, আমি যেরকম রাষ্ট্র চেয়েছিলাম বা আমি যেমন বিএনপিকে দেখতে চেয়েছিলাম, আমি যেমন তারেক রহমানকে দেখতে চেয়েছিলাম, তার মন্ত্রিসভাকে যে যতটা স্ট্রং এবং যতটা অর্গানাইজড এবং যতটা এফেক্টিভ দেখতে চেয়েছিলাম, 6 মাসের কথাই বলছি, আমি খুব লং টার্ম কোনো জায়গায় যাচ্ছি না, সেই 6 মাসের মধ্যে সেগুলি তারা কিছুই করতে পারে নাই আমার দৃষ্টিতে, দুই একটা জায়গা ছাড়া। এখন দুই একটা জায়গা পরিবর্তন করা কিন্তু খুব ইজি, মাসুদ ভাই। টিসিবি হয়তো এখন আর নাই, টিসিবিটা বাদ দিয়ে যদি আপনি না, ফ্যামিলি কার্ড টিসিটা আছে তো, আছে, টিসিবি টিসিটা রান আছে। করবে। আচ্ছা আচ্ছা, আমাকে একজন বললো কালকে যে টিসিবি নাকি বাদ দিয়ে দিয়েছে, সামথিং লাইক দ্যাট। তো না না না, এগুলি আছে।
আচ্ছা, তাহলে দেন আচ্ছা। ইটস গুড। তো এই ওয়েলফেয়ার, এগুলো ওয়েলফেয়ার প্রোগ্রাম, এবং ওয়েলফেয়ার প্রোগ্রাম থাকা একটা রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটা অংশ অবশ্যই মানে জনগোষ্ঠীকে ডিস্ট্রিবিউট করবে। সেটা পৃথিবীর সব ভালো এবং রিচ কান্ট্রিগুলিতে আছে। তো এই এই উদ্যোগের পাশাপাশি আসলে আমি যেগুলি মানুষের কমন, যে জায়গাটা আপনি শুরুতেই বলেছিলেন যে মানুষের যে সাধারণ মানুষের যে আশা, সাধারণ মানুষের কি আশা, তার মৌলিক চাহিদা পূরণ হবে, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলি পূরণ হবে। তাহলে এই মৌলিক চাহিদায় যদি কোনো রাষ্ট্র পূরণ করতে ব্যর্থ হয় এবং ওইখানে হাত না দেয়, আপনার যদি শুরুটা যদি মৌলিক চাহিদা পূরণ থেকে না করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসের দিকে যাচ্ছেন না। প্রচুর পরিমাণ মানুষের জব নাই, এটা এটা শিওর যে সে 6 মাসে জব তৈরি করতে পারবে না। দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এইটাও আন্ডারস্ট্যান্ডেবল। তারা বিভিন্ন এক্সকিউজ দিয়েছেন যে এই এই কারণে আর কি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ঠিক আছে। সেটাও ধরেন মেনে নিলাম, কিন্তু ওই ব্যাপারে তারা কিভাবে সলিউশন দিবে? এখন আপনি গ্যাসের চুলে রান্না করবেন, গ্যাসের চুলে বাদ দিলেন। তারপরে আমি যেটা বলছি, আমি কলকারখানা ইনভেস্টমেন্টের কথা বাদই দিলাম, ঠিক আছে, বড় প্রজেক্ট বাদই দিলাম, ধরেন ওগুলি আমি আমি কেয়ার করছি না। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে আমি তো রান্না করব, তাহলে আমি কি গ্যাসে করব না ইলেকট্রিক কুকারে করব? ইলেকট্রিক কুকার করলে তো আমার ইলেকট্রিসিটি লাগবে, ঠিক আছে। তাহলে আমি চলবোটা কি করে? অসহনীয় গরম একটা দেশ, সেই দেশের মানুষের জনজীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে, স্টুডেন্টরা মানে স্কুলে যে কিভাবে ম্যানেজ করছে, তাদের তো কষ্ট হচ্ছে, সবার এখানে অসহনীয় কষ্ট হচ্ছে। এই জায়গাগুলি কিছুই ম্যানেজ হয় নাই। হ্যাঁ, মোটামুটি ভাবে যে আপনার বড় বড় যে অর্থনৈতিক, গ্যাস, বিদ্যুৎ, শিল্প উৎপাদন, বিনিয়োগ, এইগুলি কিছুই ম্যানেজ হয়নি এখন পর্যন্ত। এবং এইগুলি ম্যানেজ না হওয়া নিয়ে এই পর্যায়ে 6 মাসের মধ্যে আপনি তাদেরকে খুব বড় দোষারোপ করতে হয়তো পারবেন না, কিন্তু যে জায়গাটাতে আমি তাদেরকে সব থেকে বেশি আপনার রেসপন্সিবল করব, সেটা হচ্ছে যে আমি যে আগে বলেছিলাম যে ইউনুসের মবের এক্সটেনশন হিসেবে চলছে এখানে। আপনি দেখবেন যে ইউনুস যে মব তৈরি করে রেখেছিলেন গত 18 মাসে, সেই একই মব তৈরি হচ্ছে। অনেকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমার জানা মতে, আমি তো বেশি দিন হয়নি এসছি এই দেশে, আমার জানা মতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আগেও যেমন মব ভায়োলেন্স দেখেছি, এখনো সেই মব ভায়োলেন্স দেখছি। আগেও যে এই আম্মার তারপরে ওই যে আয়াজ সহ এই ধরনের যে জুলাই যে যে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীরা আগের মতোই তারা কিন্তু তাণ্ডব লীলা চালাচ্ছে, নারীকে মারছে, নারী হেনস্থা, বা আপনার রাস্তাঘাটেও যে 32 নম্বরে যেভাবে তারা সহিংসতা করেছে, সেখানে পুলিশ বাহিনীর ভূমিকা দেখেছেন। তার মানে পুলিশ বাহিনীরও ভূমিকা আগের সরকারের মতোই রয়েছে। আওয়ামী লীগের সময় পুলিশের যে ক্যারেক্টারিস্টিক ছিল, আপনার ইউনূসের সময় সেই সেম ক্যারেক্টারিস্টিক, এখনো সেই সেম ক্যারেক্টারিস্টিক। তার মানে কি যে পুলিশকে এখানে মেরেছিল যে আপনার ছাত্র জনতা, এটার কিন্তু আমি বিরুদ্ধে। কারণ কি দেখেন, পুলিশ এই দেশের জন্মলগ্ন থেকে একইভাবে অ্যাক্ট করছে। মানে পুলিশ যে সরকার থাকে তার হয়ে কাজ করছে। তার মানে কি 32 নম্বরে ঢুকতে দিবে না, ফুল দিতে দিবে না 15ই আগস্টে, সেটা পুলিশ কিন্তু একেবারে স্ট্রংলি ওখানে ঢোকার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে। কিন্তু পুলিশ অ্যাট দ্য সেম টাইম কেন আপনার এনসিপির বা জুলাই যে যোদ্ধা বলে যারা, জুলাই যোদ্ধা বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের কেন প্রোটেকশন দিচ্ছে? তারা তো বিএনপির কর্মী না। তাহলে এই যে প্রোটেকশনটা দিচ্ছে, তাহলে ওই যে একটা আপনার বিএনপির সম্পর্কে কিন্তু কমন একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে যে আমরা আর মামুরা সরকার চালাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে সরকারটা চলছে, সেটা কিন্তু খুব ভালোভাবে তারা একেবারে বারবার প্রমাণ করছে। তাহলে আয়াজকে কোনোভাবেই আইনের আওতায় নেওয়া হয় না, আম্মারকে কোনোভাবে আইনের আওতায় নেওয়া হয় না, তারা বেধড়ক পিটাচ্ছে মানুষ ধরে। এটা আবার কেমন গণতান্ত্রিক দেশ হয়ে গেল? এটা কিসের গণতন্ত্র? তাহলে এটা আপনি কি মবতন্ত্রে, সেই মবতান্ত্রিক সরকারই তো রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কোনো মব থাকবে না, কই? কিচ্ছু তো উন্নতি হলো না দেশের। তো এরপরে হচ্ছে আপনি চিটাগংয়ে যে মানে একেবারে প্রকাশ্য লোকের রান্দা নিয়ে গুলি করছে, এগুলি তো হচ্ছে কনস্ট্যান্টলি। আপনি একটা জিনিস দেখান যে কোথায় উন্নতি হয়েছে। আই ডোন্ট ফাইন্ড এনিথিং, আই ডোন্ট সি এনিথিং।
উম, এই মানে ওভারঅল দিস ইজ মাই বিগিনিং অফ মানে আন্ডারস্ট্যান্ডিং যে আমরা কিভাবে। যদি ধরেন আপনি যে কথাটা বললেন যে মানুষের এক বেসিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে সরকারের যে ভূমিকা এবং তার যে অবস্থান, তার যে রেসপন্স, এটা নিয়ে আপনি কথা বললেন। কিন্তু আমরা তো এটাও বলি, আমরা মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা উচ্চারিত হয়, সবাই বলে যে তারা স্বৈরতান্ত্রিক সরকার ছিল, একনায়কতান্ত্রিক ছিল, ফ্যাসিবাদী একটা গভর্নমেন্ট ছিল। আমি যদি এই তিনটা অ্যাডজেক্টিভকে ধরি, তো এর বিপরীতে আমরা কি চাইছিলাম? আমরা চাইছিলাম একটা গণতান্ত্রিক সমাজ, একটা আপনার ন্যায় ভিত্তিক সমাজ, একটা সবাই যার যার আদর্শের কথা বলতে পারবে এমন একটা সমাজ। তো সেই গণতন্ত্রটাই যে আমি পেয়েছি। আম, এই কোয়েশ্চেনটা আসলে সবার করা উচিত, যেটা আপনি করেছেন, যে আমরা বারবার অন্যকে ফ্যাসিস্ট বলছি এবং ডিকটেটোরিয়াল বলছি, যে তারা ডিকটেটর। তাহলে ডিকটেটর কে না, সেই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের সামনে আসে, কে কখন ডিকটেটর ছিল না, এই কোয়েশ্চেনটাও করতে হয়। ইউনূসের শাসনামলে কি বিরোধী দলকে একেবারে কঠিনভাবে দমন করা হয়নি? আহ, মানে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মীদের আপনি মারা হয়েছে, এবং আপনি কারাগারেও মেরে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে, এগুলি তো একদিন প্রকাশ পাবে। তারপরে হচ্ছে আপনার এই যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে না দেওয়া, এই মানে বিএনপির কাছ থেকে, যেটা আমি তারেক রহমানের কাছে এক্সপেক্ট করিনি। মানে বিভিন্ন জায়গা যদি অন্যান্যরা কন্ট্রোল করে, যেমন ধরেন আম, আপনার এই মন্ত্রী পরিষদরা ধরেন এক একটা মন্ত্রণালয় তারা কন্ট্রোল করে, তার মানে বুঝলাম যে তারা ডিসিশন নেয়। হুম। তাহলে আপনার আমাদের যে প্রধানমন্ত্রী, তাহলে তার ভূমিকাটা কোথায়? হ্যাঁ, তারা কি ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করে? তারা কি মানে সবাই মিলে আলোচনা করে না? আপনার আম, এই যে ইনফরমেশন মিনিস্ট্রিটা, যে আপনি আম, একটা এই যুগে, এই যে গ্লোবালাইজেশনের যুগে, আপনি বলছেন কি যে হাসিনার কোনো আর কি বক্তব্য প্রকাশ করা যাবে না, কিন্তু সে নিজে, তারা নিজেরা দেখছে সেটা, ঢালাওয়ারে কিন্তু প্রচার হচ্ছে, ফেসবুকে দেখছে। মানে আপনি মেইনস্ট্রিম মিডিয়াকে, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াকে সরকারের হচ্ছে দলীয় দাস বানিয়ে আপনি নিজে বসে বসে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। মানে এগুলি হাস্যকর না? তাহলে আপনি গণতন্ত্রটা কোথায় দেখছেন? ডেমোক্রেসি না ফ্যাসিজম? যে যে আমরা বারবার বলি যে অমুকে ফ্যাসিস্ট ছিল, তাহলে এই যে অন্যকে এইভাবে আর কি দমন করা, এবং সেখানে চরম ডানপন্থা, চরম দক্ষিণ পন্থাকে আর কি ইয়ে করা, প্রচার করা এবং প্রমোট করা, এবং দক্ষিণ পন্থাকে নিয়ে রাজনীতি করা, এবং তাদেরকে এইভাবে প্রশ্রয় দেওয়া, তারা যেটা চাচ্ছে সেটাই হচ্ছে, তাহলে সেটা তো আরো বেশি ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের ডেফিনেশনগুলি দেখেন, সেটার মধ্যে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট, যে সে ভীষণ টক্সিক ন্যাশনালিস্ট হবে। এই টক্সিক ন্যাশনালিজম আপনি দেখতে পাচ্ছেন না? ভারত বিরোধিতা। আওয়ামী লীগ কখনো কি অন্য কোনো রাষ্ট্রের বিরোধিতা করেছে? আওয়ামী লীগ শুধু আমেরিকা বিরোধিতা করেছিল, সেটাও হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে করেছিল। হ্যাঁ, এবং সার্বভৌমত্বের কারণে আপনি কিন্তু একটা দেশের বিরোধিতা করতে পারবেন, এবং সেটাও প্রমাণ হয়ে গেছে যে এই যে অসম চুক্তি আমাদের হয়েছে, এখন আমরা কারো কাছ থেকে কিছু কিনতে পারবো না, তাহলে আমাদের মানে আমেরিকার পারমিশন ছাড়া আমরা কিছুই করতে পারবো না, এরকম। তো সেটার বিরুদ্ধে তো এই যে শেখ হাসিনা বলেছিল না যে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম যদি আমি আম, মানে ইউএস এর আর কি ইয়েতে, তারা যে ইয়ে দিয়েছিল সেটাতে আমি যদি এগ্রি করতাম, সে তো এগ্রি করেনি। তো এখন যেটা হয়েছে যে এই যে ভারত বিরোধী রাজনীতি করা, বা মানে আমাদের প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিল ভারতে যাবে না, এগুলি খুব খুব শিশু সুলভ, এবং এগুলি খুব দেখুন, এই যে আপনার উইক আমি আপনাকে জিও বলছি, পলিটিক্যাল ডিসিশন। এই যে ভারতে এই সফরে যাওয়ার ব্যাপারটা কি, হুম। এটা নিয়ে এর মধ্যে বেশ পানি ঘোলা হয়েছে। আমি আজকে দেখলাম যে ভারতের পত্রিকা, ভারতের দুটো পত্রিকা অন্তত নিয়ে রিয়েকশনটা করলাম। তারা বলছে যে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে মানে তারেক রহমানের ভারত যাওয়া না যাওয়ার ক্ষেত্রে তারা প্রধানত দুটো মোটা দাগে দুটো শর্ত দিয়েছে। এক হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো,
আর একটা হলো হাদির হত্যাকারীকে ফেরত পাঠানো। এবং ভারত বলছে যে এই দুটো শর্ত কঠিন শর্ত, দুটোকে কঠিন শর্ত হিসেবে অভিহিত করেছে। তো এখন কয়েকটা পয়েন্ট এখানে যে এই দুটো শর্ত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের, আমাদের সবচেয়ে নিকটতম বলবো না আমি, আমাদের একমাত্র প্রতিবেশীর সঙ্গে আলোচনার ক্ষেত্রে এবং অনেকগুলো মানে আপনার অমীমাংসিত বিষয় নিরসনের ক্ষেত্রে এই দুটো শর্ত কিভাবে আসে, মানে এই দুটো শর্ত কিভাবে গুরুত্বপূর্ণ হয়। এই দুটো না হলে কি আমাদের ওই সমস্যাগুলি ধরা যাক, আমি কথার কথা বলি, এই দুটো যদি না থাকতো, যদি ভারত মনে করেন তাদেরকে দিয়ে দেয় এক্ষুনি, তাহলে কি আমাদের অন্যান্য সমস্ত আলোচনাগুলি হতে থাকবে? অথবা এই দুটো যদি না দেয়, তাহলে অন্যান্য যে আমাদের মধ্যে যে আপনার যে বিরোধগুলো আছে, যে ডিসপিউট গুলি আছে, সেগুলো কি নিরসন হয়ে যাবে? সেই সমস্যাগুলি কি আমাদের আর থাকবে না? আমাদের সমস্যাগুলি কি বাণিজ্যিক সমস্যা আছে, আমরা অনেক কিছু ভারতকে পাঠাতে পারছি না, আমাদের সীমান্ত সমস্যা আছে, পুশব্যাকের সমস্যা আছে, আমাদের লোকজনের ভিসা প্রাপ্তি না পাওয়ার সমস্যা আছে। এই সবগুলির চেয়ে কি এই দুটো বিষয় বেশি গুরুত্বপূর্ণ? তো এই ধরনের শর্ত প্রয়োগটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এই ব্যাপারটা ভীষণ চাইল্ডিশ এবং উইক জিওপলিটিক্যাল ডিসিশন হিসেবে মনে হয়েছে। আমি ভাবতে পারি না একটা দেশের মানে সরকার এই ধরনের ছেলে খেলা, মানে এটা মনে হচ্ছে যে তারা পুতুল খেলছে, ওই যে যা তোর সাথে আমি খেলবো না এটা না করলে, ঠিক আছে, এরকম কিছু একটা হচ্ছে এখানে। কোনো সিরিয়াস যে যে জিনিসগুলি আপনি দেখতে পাচ্ছেন, যে জিনিসগুলি আসলেই সিরিয়াস, যেগুলি তাদের সাথে আমাদের জিও পলিটিক্যাল ইন্টারডিপেন্ডেন্স আছে, উই আর মানে ডিপেন্ডেন্ট অন ইচ আদার্স, মানে আমরা সার্বভৌমত্বের ক্ষেত্রে দুই দুই দেশ একে অন্যের প্রতি ভীষণভাবে নির্ভরশীল। সেই ব্যাপারে কোনো কথা, সেই ব্যাপারটা কিন্তু তারা এনশিওর করে নেয়। ফার্স্ট অফ অল ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সি যেটা আছে চরমভাবে আমাদের কেনাকাটার ক্ষেত্রে, সেই ব্যাপারেও কোনো কিছু বলেনি। তারপরে পানি চুক্তি আছে, তারপরে হচ্ছে আপনার বর্ডার ক্রাইসিস আছে, আপনি যেটা বলছেন পুশ ব্যাক, এই ক্রাইসিসগুলি আছে, এইগুলি নেগোসিয়েশন যদি করতো, সিরিয়াস একটা ধরেন চুক্তি, সিরিয়াস একটা বাণিজ্য চুক্তি বা সিরিয়াস একটা জিওপলিটিক্যাল চুক্তি নিয়ে যদি তারা এখানে নেগোসিয়েশনটা করতো, যে আপনি আমাকে যদি আমার বর্ডারে যে হত্যা সেটা কমাবেন, বা এই পানির ব্যাপারটা নেগোসিয়েশন আসছে ভালোভাবে, সে কে বেশি পাবে, কে পানি ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলি যদি তারা আনতো তাহলে বুঝতাম। দেখেন, যেখানে শেখ হাসিনা নিজে বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে আসবো, এবং সে খুব সিরিয়াসলি বলছে, এবং সেটা নিয়ে সে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে, আপনি নিজে চাচ্ছেন আমার বাসায় আসতে, আর আমি যদি আপনাকে বলি আপনি যদি আমার বাসায় না আসেন আপনার সাথে আমি কথা বলবো না, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? খুবই ফালতু, খুবই হাস্যকর একটা পপুলিস্ট জনতুষ্টিমূলক পাবলিককে খুশি করার একটা আর কি ছেলে খেলার ডিসিশন, যেটা এই এই যে এইরকম একটা কথা বলতে আমার তো মনে হচ্ছে যে ভারত সরকার এটা নিয়ে হাসাহাসি করছে, তাদের দেশের মানুষ যারা এটা শুনেছে তারা হাসাহাসি করেছে। হাদির হত্যাকারী সে অলরেডি জেলে জেলে আছে, তাকে তো দিবেই, তাই না? তাদের একটা প্রসিজিওর আছে, আমি কয়েকটা পাবলিক প্ল্যাটফর্ম থেকে শুনেছি আর কি, ইন্ডিয়ার ওই যে জিও পলিটিক্স নিয়ে কথা টথা বলে ওরকম, তারা বলছে এটা তাদের একটা প্রসিজিওর আছে, ওটা আইনগত প্রক্রিয়া আছে, ওটার পরে তারা ফেরত দিবে, কারণ তারা তো তাকে আর কি ওই ভিআইপি অনার দিয়ে রাখছে না। এখন এই হাদি হত্যা কখন এই পরিমাণ আর কি বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, জিও পলিটিক্যাল সংকট, বা বাংলাদেশের যে ইন্টারনাল ক্রাইসিসগুলি আছে, মৌলিক চাহিদার যে অভাব যেটা হয়নি, এই যে বেসিক যে নিডসগুলি আমাদের যেগুলি ফুলফিল করার জন্য আমাদের মানে যে পরিমাণ অর্থনৈতিক ঘাটতি আছে, মেইন প্রবলেমটা তো ওইখানে, যে এই এই যে আপনার তেল, আপনার ওই যে গ্যাস, তারপরে আপনার ইলেকট্রিসিটির যে প্রবলেম, এই প্রবলেমগুলি সলভ করা, এইগুলি করতে যেই পরিমাণ অর্থনৈতিক যোগান আমাদের দিতে হবে, সেই সব ব্যাপারে বাংলাদেশের সরকারের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনার ওই যে ছেলে খেলা, এই যে হাদি কিন্তু সবচেয়ে বড় পপুলিস্ট একটা পলিটিক্যাল এখন একটা ওয়েপন,
হ্যাঁ, এখনো আমি ভেবেছিলাম এই যে হাদি যে একটা পলিটিক্যাল ওয়েপন, এই ওয়েপেনাইজিং হয়তো বিএনপির সময় বন্ধ হয়ে যাবে। ও মা, বিএনপির পলিটিক্সেরও এত বড় হাতিয়ার কখন হাদি হয়ে গেল আপনি আমাকে বলেন। এটা হাস্যকর না? আই আই মানে জেনুইনলি মানে ফিল স্যাড যে একটা মানুষ মারা গেছে, ওটার জন্য তার বিচার হবে, এটা আমি ডেফিনেটলি আই আই রিয়েলি ওয়ান্ট দ্যাট। সে যদি বাংলাদেশ বিরোধী রাজনীতিও করে থাকে, সে তো পাকিস্তানপন্থী ছিল, স্টিল আমি তার হত্যার, তাকে তাকে হত্যাযোগ্য করে তোলা যায় না, বা কাউকে মারার অধিকার কারো নেই। সেই জিনিসটা ভয়ঙ্কর চরম অন্যায় হয়েছে, সেই অন্যায় প্রতি, কিন্তু সেই জিনিসটা ভারতের সাথে আমাদের জিও পলিটিক্যাল বা ইকোনমিক ক্রাইসিস বা ওভারঅল ক্রাইসিস সলভ করার জন্য ওইটা কখন আমাদের নেগোসিয়েশনের প্রাইমারি টার্গেট হয়ে গেল সেটাও জানি না। আর হাসিনা যে যে আসতে চায় তাকে ফের আবার পুনরায় ফেরত চাওয়া কোনভাবে, কিভাবে, মানে এটাতে প্রমাণ হয় কি জানেন, যে আপনি মানে এডুকেশন ওয়াইজ মানে উইজডম আপনার রাষ্ট্রের নেই। মানে আমাদের রাষ্ট্রের যে যে চিন্তক, রাষ্ট্র যারা, রাষ্ট্রচিন্তা যারা করে, আমাদের যে গভর্নমেন্ট আছে, তাদের ওই পরিমাণ উইজডম নাই। না হয় এই ধরনের ইস্যু নিয়ে, এই যে যাওয়া নিয়ে এই জন্য ছেলে খেলা খেলতে পারে না। দিস ইজ টেরিবলি উইক পলিটিক্যাল ডিসিশন। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। আমার মনে হয় আমাদের দর্শকদের মধ্যে আপনার এই কথাগুলো নানাভাবে প্রভাব বিস্তার করতে পারে, এবং আমি নিজেও এটা মনে করি যে আপনার যে বিষয়গুলো আপনি অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, সরকারের 6 মাস পূরণ হলো, খুবই স্বাভাবিক, হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, এবং আজ 18ই আগস্ট, 18ই ফেব্রুয়ারি বর্তমান বিএনপি সরকার ওথ নিয়েছিল। 6 মাস পর এসে বর্তমান সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল গণমানুষের, কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে জনগণের তো প্রত্যাশা থাকবেই, এটা স্বাভাবিক। এবং যেহেতু আমাদের রাজনৈতিক জীবন 18 মাস ইউনূসের সময় এই দেশটাকে ধ্বংস করা হয়েছে, এই জন্যে ইলেকশনের পরে জনগণের প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে যে এই সরকার। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার সময় কারোর কোনো কমপ্লেন ছিল না যে আমি বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, পানি পাচ্ছি না, কোনো ধরনের কমপ্লেন ছিল না। ইউনূস আসার পর থেকে এই কমপ্লেন শুরু হলো। এখন তো প্রকট অবস্থা হয়ে গেছে এই জিনিসগুলি। মানে আমরা তো তাও ঢাকায় কিছু পাওয়ার পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, বাইরে তো এই জিনিসগুলি আহ, একদমই পাওয়া যাচ্ছে না। এইখানে ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন পলিটিক্যাল স্টেবিলিটি হবে, যখন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে। আপনার ইনফ্রাস্ট্রাকচারের উপরে তো শেখ হাসিনা অনেক কাজ করেছে, দিস আ হোল লিস্ট অফ ইট। সে কি কি করেছে, সব দিকেই করেছে আপনার সে কাজ। সো এখন ওনাকে আমরা তাড়িয়ে দেওয়ার পর আহ, এই দেশে আর কোনো কাজ হয় নাই। নাই ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে, নাই ইনভেস্টমেন্ট এসেছে দেশে, নাই কোনো রিফর্মস হয়েছে দেশে। দেশ আগে যেভাবে চলতো সেভাবে চল বর্তমানেও চলছে। এবং জনগণ হতাশার মধ্যে আছে, সাংঘাতিক হতাশার মধ্যে আছে। এই জন্য রাস্তাঘাটে বের হলে কিন্তু এখন জনগণ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই। শেখ হাসিনাকে চাওয়ার জন্য যে দাবিটা আছে, এইটা মুখে মুখে আছে। আপনি দেখবেন যে আপনি একটা মুভমেন্ট দেখবেন, হয়তো জনগণের মুভমেন্ট হয়তো শুরু হয়ে যাবে। এত কষ্টে আছে জনগণ। এখন এর মধ্যে আপনি বললেন যে স্যালারিজ গুলি আমি বাড়িয়ে দেব। আপনি স্যালারিজ গুলি বাড়ান, আমার কোনো আপত্তি নাই, বা জনগণ বা যারা চাকরি করেন ওনাদেরও কোনো আপত্তি নাই। কিন্তু স্যালারি বাড়ানো ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওর সাথে কিন্তু আপনাকে আপনার বাজেটারি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আর্থিক সিচুয়েশন কি আছে দেশের, সেটাও দেখতে হবে। আপনি না হয় লোকালি টাকা ছেপে
আপনি ওদেরকে স্যালারি বাড়িয়ে স্যালারি দিয়ে দেবেন, কিন্তু এর সাথে যে ইনফ্লেশন বাড়বে। না, আমি আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে স্যালারি যাদেরকে বাড়ানো হচ্ছে সেটা তো যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী আজকের মাত্র 15 লাখ প্লাস মাইনাস। একটা অংশ মানে 18 কোটি মানুষের একটি অংশ হয়তো কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে, কিন্তু বাকি মানুষের কি হবে? যেটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রাইভেট সেক্টরে তো অনেক এমপ্লয়মেন্ট আছে, অনেক লোকজন হুম, আছে, ওইগুলি নিয়ে তো কেউ কোনো কথা বলছে না যে হুম, ওদের হুম, স্যালারি স্ট্রাকচারটা কি হবে। সো হুম, এখানে একটি বৈষম্য সৃষ্টি হবে বিটুইন দি প্রাইভেট সেক্টর এন্ড দি পাবলিক সেক্টর। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, হ্যাজ দ্য গভর্নমেন্ট গট মানি? আর দ্য বিজনেসম্যান প্রসপারিং? কি ব্যবসায়ী যারা আছেন ওনাদের ব্যবসা কেমন চলছে? ওনারা কি ব্যবসা ঠিক করে চালাতে পারছেন কিনা? ওনাদের যে রিকোয়ারমেন্টস গুলি থাকে, ক্রেডিটের রিকোয়ারমেন্টস ব্যাংকের থেকে, এইগুলির কি অবস্থা, কি পরিস্থিতি? এর মধ্যে আপনি ইন্ডিয়ান ভিজিটটা ক্যান্সেল করে দিলেন, আর আপনি ওদিকে ইন্ডিয়ার থেকে বলছেন আমার কাঁচামরিচ দরকার, আমাকে দাও, 400 টাকা হয়ে গেছে। আপনার পেঁয়াজ দরকার, আপনি আহ, তেল দরকার, হুম, আপনি 200,000 মেট্রিক টনস এর আপনি এগ্রিমেন্ট করতে চাচ্ছেন অ্যানুয়ালি সে। তারপরে ধরেন আপনি গঙ্গা গঙ্গার চুক্তি যেটা আছে সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানি লাগবে, পানির জন্য আপনি কি করছেন? এই অনেক কিছু আছে যেটা ইন্ডিয়ার সাথে রিলেটেড আছে, বিকজ ইন্ডিয়ার সাথে তো আমাদের ব্যবসা কিছু অফিসিয়াল হয়, কিছু আনঅফিসিয়াল হয়। আপনি যেভাবে যে আচরণ করলেন, আপনার দেখেন, আপনি ভিজিট কি বললেন, প্রথমে আপনাকে দেখেন, দ্য ইন্ডিয়ান ট্রাইবেলস ভেরি নাইস। হুম, আপনার সাথে যখন স্পিকার দেখা করতে আসলো, ওদের স্পিকার কি বিড়লা নাকি নাম, উনি তখন আপনাকে হুম, মোদির ইনভিটেশন হ্যান্ড ওভার করলেন। কি ইনভিটেশন? যে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে, সবাইকে নিয়ে আমাদের এখানে অতিথি হয়ে আসেন। দাওয়াত দিল, আপনি ওইটাকে নিয়ে কোনো কিছু করলেন না। তারপরে আপনাকে বললো যে বিমস্টেকে আপনি চেয়ারম্যান, বিমস্টেকে রিপ্রেজেন্ট বিমস্টেক ইন ব্রিক্স। আপনি বললেন আরে আমি বিমস্টেকের চেয়ারম্যান কিসের, আমি সব হচ্ছে বড়, তো আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি তো প্রাইম মিনিস্টার হিসাবে দেন নাই। তারেক সাহেব নিজেই তো বলেন না, এগুলি ওনার লোকজন ওনাকে বুঝ দিয়েছে। তো ঠিক আছে, তা প্রাইম মিনিস্টারই তো যিনি হবেন তিনি তো চেয়ারম্যান হবেন। আজকে যদি উনি না থাকেন প্রাইম মিনিস্টার, যদি মোহসিন রশিদ প্রাইম মিনিস্টার হয়, তাহলে মোহসিন রশিদ উইল বি দ্য চেয়ার অফ বিমস্টেক যতক্ষণ পর্যন্ত নতুন চেয়ার না হয়। এটা তো দেশের উপরে এটা থাকে। আপনি ওইটা করলেন না। আপনি এখানে বলা হলো যখন যে আপনাকে প্রাইম মিনিস্টার হিসাবে দাওয়াত না দিলে আপনি যাবেন না। দীনেশ বেচারা দৌড় দিয়ে দিল্লি গেল, মোদি সাহেবকে বলল যে আপনি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাইল্যাটারাল ভিজিটে একটা দাওয়াত দেন। সাথে সাথে তারা দাওয়াত পাঠিয়ে দিল আপনাকে আপনাকে যে ঠিক আছে তাহলে বাইল্যাটারাল, কিন্তু তাদের একটা অসুবিধা হচ্ছে যে আপনাকে এই ডেটস গুলির মধ্যে আসলে ভালো হয়, বিকজ মোদি সাহেব থাকবেন না, ওনার কমিটমেন্টস আছে। উনি এসসিও তে যাবেন, সেখান থেকে আসার পর ব্রিক্স আছে, ব্রিক্স এর পর উনি জেনারেল অ্যাসেম্বলি, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে চলে যাবেন। আমার প্রধানমন্ত্রীও যাচ্ছেন জেনারেল অ্যাসেম্বলিতে বোধহয় 21শে সেপ্টেম্বর। তো এই জন্য একটা ঠিক করা হলো যে এই তারিখে। এখন আপনি আর কি চান? আপনি আপনি তো মোটামুটি ইন্ডিয়ার মুখের উপরে জুতা খুলা মাইরা দিচ্ছেন, আপনি জুতা খুলা মাইরা দিচ্ছেন বেটা, কি মনে করস তোরা? আমরা এত ইম্পর্টেন্ট দেশ, আমরা তোর এখানে যাব? তো তো আপনি এই যে এইভাবে আপনি ওদেরকে যে রিজেক্ট করলেন, এরপরে তো ওরা আপনাকে ইনভাইটও করবে না। আর আপনি যখন যাবেন যে আমাকে, আপনার ডিসেম্বরে ধরেন পানির চুক্তি লাগবে, আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে গঙ্গার পানি, ওরা বন্ধ করে দেবে, ওরা দেবে না, আপনাকে ঘুরাবে। আপনি গেলে এই ভিজিটটা কত ইম্পর্টেন্ট ছিল, আপনি গিয়ে গঙ্গা চুক্তির ব্যাপারে আলাপ করতেন, এনভায়রনমেন্টের ব্যাপারে আলাপ করতেন, আপনি ট্রেডের ব্যাপারে আলাপ করতেন, আপনি মাল্টিল্যাটারাল যে জিনিসগুলি আছে সেটা নিয়ে আলাপ করতেন, চাইনার ব্যাপারে নিয়ে আলাপ করতেন। সব সুন্দর করে আপনি আলাপ করে যে প্রবলেমস গুলি ছিল ওইগুলি আপনি সর্ট আউট করতে পারতেন। পরে টেকনিক্যাল টিমস বা ব্যুরোক্রেটসরা বসে এইগুলি ইয়ে করতো, আর একটা গুডউইল ক্রিয়েট হতো। গুডউইলটা তো আপনি নষ্ট করে দিয়েছেন। আবার এদিকে আমাদের এখানে যারা রাজনীতি করে
ওরা বলে যে ইন্ডিয়া তো আমাদেরকে পাত্তাই দেয় না, ইন্ডিয়া তো শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে কথা বলতে চায়, আর ওদেরকেই তারা মনে করে যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো আপনাকে যখন তারা চেষ্টা করে, যখন আপনাকে বলে, তখন আপনি গেলেন না। এখন সিমিলারলি আমার প্রাইম মিনিস্টার বেচারাকে কি বুদ্ধি দিছে না দিছে ব্যুরোক্র্যাটসরা, আর স্পেশালি যে খলিলুর রহমান আছে, একটা মন্ত্রী আছে না আমাদের, খুব ইন্টেলিজেন্ট মন্ত্রী, সবসময় ফার্স্ট হয়েছে, বুঝছেন? সে এখন নিজেকে মনে করতেছে যে আমি খুব বিরাট কিছু হয়ে গেছি, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। নো, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট আপনি হয়েছেন বিকজ দ্যাট ইজ অলসো এ গিফট অফ শেখ হাসিনা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন যে আমরা, ডিসিশন মানে ফরেন অফিসে তো এই জিনিসগুলি আছে যে আমরা ইলেকশন করব, বিকজ এই রিজনটা এখন আমার রিজনে আসছে, আমি ইলেকশন করব। দিস ওয়াজ শেখ হাসিনাস ডিসিশন, দিস নট ইউর ডিসিশন, দিস নট ইউনুসের ডিসিশন। এখন যিনি ফরেন মিনিস্টার আছেন, ওখানে যদি আমি থাকতাম, আপনি থাকতেন, তাহলে আপনি জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন জিততেন। সেখানেও যদি প্যালেস্টাইন উইথড্র না করতো, তো আপনি জিততে পারতেন না, বিকজ প্যালেস্টাইন উইথড্র করাতে না হয়েছে, কিন্তু ইন ব্লক মুসলিম ভোটস পেয়েছেন। So আপনি কি হয়ে গেছেন আপনি? না আপনার কিন্তু তো এখানে আমরা আপনি এখানে শেখ হাসিনাকে কৃতিত্ব দেবো কেন? শেখ হাসিনার ডিসিশন ছিল যে বাংলাদেশ এর পরের বার প্রতিদ্বন্দ্বিতা করবে, বাংলাদেশ থেকে প্রার্থী হবে। কিন্তু তা বলে কি এটির জন্য ডক্টর খলিল কিংবা এই সরকারের যে নেগোসিয়েশন বা বিভিন্ন জায়গায় যোগাযোগ, এটা কি এই কৃতিত্বটা কি আমরা এই সরকারকে দেবো নাকি শেখ হাসিনাকে দেবো? না, এই সরকারের কথা না, কথা হচ্ছে যে ডিসিশন, যে আমি যেহেতু এই রিজনে এবার ইয়ে হবে, এই রিজন থেকে হবে এবার, তাহলে সে যদি বলতো যে না আমি করব না, তাহলে এই সরকার এসে করতো কি করতো না সেটা তো আমি জানি না, হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে তো আমি বলবো যে শেখ হাসিনা যদি এই ডিসিশনটা না নিতেন, এই ডিসিশন তো সবখানে রেকর্ডে করা আছে, বলা আছে দ্যাট উই উইল কন্টেস্ট। তা এখন ধরেন যদি শেখ হাসিনা চলে যাওয়ার পর প্যালেস্টাইন যদি কন্টেস্ট করতো, তাহলে তো আপনি ইন ব্লক মুসলিম 59 ও 52 কান্ট্রিজ এর ভোট পেতেন না, আপনি ওইটা ডিভাইড হয়ে যাবে, ওইগুলি মোস্টলি চলে যেত, অ্যাটলিস্ট দি আরব লীগের যে ভোটস গুলি ছিল ওইগুলি প্যালেস্টাইনের কাছে চলে যেত, আপনি হেরে যেতেন। আপনার তো ডাইরেক্ট হয়েছে সাইপ্রাসের সাথে, ইন ব্লক মুসলিম ভোটস পেয়ে গেছেন। চারটিখানি কথা না যে আপনি এই 52 বা 53 কান্ট্রিজের মোটামুটি সব কান্ট্রিজের ইন ব্লক ভোট পেয়েছেন, যার জন্য আপনি আমি জিতেছেন। ভারত ইস্যুতে আসবো, তার আগে আপনি বলছিলেন যে শেখ হাসিনার সরকারের সময় যা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা যতটুকু যা উন্নয়ন হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, তারপরে ডক্টর ইউনূসও কিছু করতে পারেনি, এই সরকারও কিছু করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার তো কথায় কথায় বিদ্যুতের কথা বলা হোক, অর্থনীতির কথা বলা হোক, শিল্প কলকারখানার কথা বলা হোক, তারা সবসময় বলছে যে শেখ হাসিনার থেকে যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পাওয়া হয়েছে এটি রিকভার করতে সময় লাগবে। অর্থমন্ত্রী বলছেন 2 বছর সময় লাগবে, বাণিজ্য মন্ত্রী একই কথা বলছেন, বিদ্যুতের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে যে 2 বছর আগে উন্নত হবে না। কিন্তু আমরা দেখলাম যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ বা দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদরা তারা বললেন যে শেখ হাসিনা অর্থনীতি যেখানে রেখে গিয়েছিলেন, ইউনূস সরকার তার চেয়ে বাজে অবস্থা রেখে গেছে। বর্তমান সরকার কিন্তু ইউনূস সরকারের কিছুই টানছে না রেফারেন্স হিসেবে, নেগেটিভ সাইড থেকে অন্তত। তাহলে আসলে আজকের যে অবস্থান, 6 মাসে সরকার আসলে কতটুকু করতে পারবে? বর্তমান সরকার হয়তো 6 মাসে সবকিছু পরিবর্তন করা সম্ভব না, কিন্তু উদ্যোগটাও বা কতটুকু নেওয়া হয়েছে? আর শেখ হাসিনা সরকারকে কেন মানে কথা কথায় তাদের এক্সাম্পল দেওয়া হচ্ছে, তাদের কারণে এই অবস্থা? দেখেন, এইটা করছে বিকজ এই সরকার ইজ ভার্চুয়ালি এ কন্টিনিউয়েশন অফ দ্য ইউনূস সরকার। কন্টিনিউয়েশন বলবো আমি, দে মাইট বি ইলেক্টেড, সেটা ঠিক আছে, ওরা জিতেছে ইলেকশন, আমার অভিনন্দন তাদের জন্য। কিন্তু শেখ হাসিনাকে বলে কি লাভ? রাস্তায় গিয়ে একটু কথা বলেন না জনগণের সাথে। তারা তো বলে যে আমাদের এই সংকট ছিল না কারেন্টের, তারা বলে আমাদের তো পানির সংকট ছিল না, তারা তো বলে যে আমাদের গ্যাসের সংকট ছিল না, আমাদের কাছে তো সবকিছু ছিল। তাই হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পর, ইউনূস আসার পর এই যে সংকট সৃষ্টি, তখনও এত হয় নাই, হঠাৎ এই গভর্নমেন্ট আসার পর যে সংকটটা সৃষ্টি হয়েছে গ্যাসের আর তেলের আর ইসের, এটা তো তখন হয়নি। এখন আপনি বলবেন যে ইরান, আপনি বলবেন ইউক্রেন,
কত কথাই বলবো আমরা। তো এইগুলি তো আপনি যদি ভালোভাবে আপনার ফরেন অ্যাফেয়ার্স চালান, তাহলে আপনার কাছে এত মজুদ আছে, এই ডিজেল টিজেল বা পেট্রোকেমিক্যালস চায়নার কাছে। আপনি তো চায়নার থেকে কিছু নিতে পারতেন, আপনি তো ওদিকে যান নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ পলিসি। নাম্বার টু, আপনি ইরানকে তো আপনি ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে ইরান আপনাকে হেল্প করবে, আপনি তো ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। ইউ সাপোর্টেড দি আমেরিকান কজ শুরুর দিকে। তো আপনি যে এগুলি করলেন, তো হু ওয়াজ ইউর অ্যাডভাইজার, হু ওয়াজ অ্যাডভাইজিং ইউ? আপনি বলে দিলেন দ্যাট শেখ হাসিনা ইজ ইররেলেভেন্ট। এখন তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ইজ দি মোস্ট রেলিভেন্ট পার্সন ইন দিস কান্ট্রি নাও। এবং এবং খালি এই দেশে না, ইন্টারন্যাশনালি শি হ্যাজ বিকাম ভেরি রেলিভেন্ট। আন্তর্জাতিক ভাবে সে রেলিভেন্ট হয়ে গেছে, যেখানে আপনার পৃথিবীর মিডিয়া, মেইন মিডিয়া যেগুলি বড় বড় মিডিয়া, সবাই আগ্রহের সাথে অপেক্ষা করেছিল শেখ হাসিনার ওই প্রেস কনফারেন্সটার জন্য। বুঝি? তো এইসব কথা বলে লাভ নেই, আর শেখ হাসিনাকে কিছু বলে লাভ নেই। আপনি করতে পারছেন না। আপনার আপনার মন্ত্রী যিনি ফাইন্যান্স মিনিস্টার বলেছেন এইগুলি সর্ট আউট করতে 2 বছর লাগবে। 2 বছরে পিটা মাইর দিয়া আপনাকে বের করে দেবে। আপনি আছেন কোথায়? এইগুলি তো আর্জেন্টলি কিছু করতে হবে আপনাকে। পাওয়ার সেক্টরে কেন এসব? আপনি কি আদানির এখানে যে প্রবলেম আছে, সলভ দ্যাট প্রবলেম, সো দ্যাট ওইটা আমাদের যেন গ্রিডে আসে। আপনার এখন নিউক্লিয়ারটাও, এটা তো শেখ হাসিনা ঠিকঠাক করে গিয়েছে, যদিও নিউক্লিয়ার পাকিস্তান সময় শুরু হয়েছিল, তারপরে হয় নাই এখানে পলিটিক্যাল ইসের জন্য, এজিটেশনের জন্য। বাট এরপরে তো শেখ হাসিনার গভর্নমেন্টই এইগুলি রাশিয়ার সাথে বসে ঠিকঠাক করেছে। ইট ইজ নাও রেডি, আপনি নেন গ্রিডে। আপনি সবাই আঙ্গুল করবেন আর বলবেন আমাকে, আপনি বলবেন শেখ হাসিনা কারাপশন করেছে, একজনকে দিয়ে সামিটকে দিয়েছে, সামিট যদি কাজ করছিল, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওয়াই আর ইউ এগেইনস্ট সামিট? আপনি সামিটকে এসে বলেন, টেক হেল্প ফ্রম সামিট, হেল্প নেন। আপনার মানুষ তো আপনার এইসব কথা যে ব্যাংক লুট হয়ে গেছে, অমুক লুট হয়ে গেছে, রিক্সাওয়ালা এগুলি বোঝে না। গ্রামের লোক এগুলি শুনতে রাজি না। যারা চার দোকানে টঙ্গে বসে চা খায়, ওরা এগুলি শুনতে রাজি না। তারা তো ডেলি মেহনত করে সন্ধ্যের সময় গিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চায় 4টি ভাত খেয়ে। তো আপনার এইসব কথা লোক শুনতে রাজি না। পিপল আর টকিং। আর আপনার মন্ত্রী বলে 2 বছর লাগবে। হি ইজ অ্যান ইনএফিশিয়েন্ট মিনিস্টার। খুসরু ইজ অ্যান অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট মিনিস্টার। তো আপনি আপনি এই ইনএফিশিয়েন্ট লোককে আমি কি বলবো? সে 6 মাস হয়ে গেছে সে মন্ত্রী আছে, সে স্টক মার্কেট ঠিক করতে পারে নাই। সে রেগুলেশনস গুলি ডিরেগুলেট করে নাই স্টক মার্কেটকে, যে স্টক মার্কেট ঠিক হবে। স্টক মার্কেট ঠিক হলে যে জিনিসটা হবে, যে সাংঘাই স্টক এক্সচেঞ্জ, যাদের সাথে আমরা স্টক মার্কেটে আমাদের পার্টনারশিপ আছে, ওরা হয়তো কিছু কাজ করতে পারবে। আমরা হয়তো এক পর্যায়ে ক্রস বর্ডার ট্রেডিং কিভাবে হয়, আমাদের ফরেন এক্সচেঞ্জ কিভাবে আমরা করব, আমাদের এখানে বাড়াতে হবে। ইউনুসের সময় একটা আইপিও আসে নাই, নট এ সিঙ্গেল। তো আপনার মানুষ তো স্টক মার্কেট কে দেখে যে স্টক মার্কেটের কি পজিশন আছে। আপনি এখন পর্যন্ত রেগুলেশনস গুলি ঠিক করতে পারেন নাই, যেগুলি ব্যবসায়ীদের দরকার। আপনার ইনকাম ট্যাক্স ঠিক করতে হবে, আপনাকে ভ্যাটটা ঠিক করতে হবে। আপনি কি পেরেছেন? আপনি উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নেন নাই। আপনি যদি খালি প্রোটোকল নিয়ে ঘুরতে থাকেন আর এদিক ওদিক বক্তৃতা দিতে থাকেন, তাহলে তো দেশ এগোবে না। দেশ উইল নট প্রসপার। খুব গভীর সংকট আছে। আমি একটু স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে বিচার ব্যবস্থা প্রসঙ্গ এসেছে, অর্থনীতি প্রসঙ্গ এসেছে, কূটনীতি বিষয় এসেছে, রাজনীতি প্রসঙ্গ এসেছে, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয় সম্ভবত আসেনি। যাই হোক, আমি এই সবকটা মিলিয়ে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা জনিত অবস্থা, অর্থনীতি, বাণিজ্য বা কিংবা কূটনীতি, রাজনীতি, এই সব জায়গা থেকে মানে আসলে বিএনপির এই 6 মাসের অর্জনটা কি? মানে বিএনপির মাধ্যমে আমাদের অর্জনটা কি? মানে কোনো প্লাস কিছু পাওয়া যাচ্ছে কিনা? আমি এক একটা করে বলি। ল এন্ড অর্ডারে তো প্রত্যেকদিন অবনতি হচ্ছে, ওইখানে আমি ওনাকে কি অর্জন দেব? আজকেও মব সৃষ্টি হচ্ছে,
আজকেও মব সৃষ্টি হচ্ছে। আজকেও আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাসায় যে ফুল দিতে যায়, আপনি মব সৃষ্টি হয়, ওখানে শত শত পুলিশ দাঁড়ায় থাকে, কেউ ইন্টারভিউ করে না। কি বঙ্গবন্ধুর নামটা কি ব্যান হয়ে গেছে, বা বঙ্গবন্ধুর প্রপার্টিটা কি আপনার প্রপার্টি হয়ে গেছে, সরকারি প্রপার্টি হয়ে গেছে? ওটা তো একটা ট্রাস্টের প্রপার্টি। ওইখানে যদি কেউ ফুল দিতে চায়, আপনি কেন বাধা দেবেন? আপনি জয় বাংলা বলার জন্য আপনি কেন কাউকে জয় বাংলা না? আপনার বাবাও তো জয় বাংলা স্লোগান দিয়েছেন যখন উনি সেক্টর কমান্ডার ছিলেন, বিকজ জয় বাংলা ওয়াজ আওয়ার ওয়ার স্লোগান। জয় বাংলা বললে মানুষের মধ্যে একটা ভয় আসতো যারা আপনার বিরুদ্ধে ছিল বা যারা আমাদের দুশ্মন ছিল। সো আপনি এখন জয় বাংলা বললে আপনি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, পুলিশ কোনো কথাই বলে না। সো এইটা গেল ল এন্ড অর্ডার। এখন আপনি আসেন ব্যবসায়ীদের, ব্যবসায়ীদের অনেক কমপ্লেন্টস আছে। আপনি ব্যবসায়ীদের সাথে বসে আপনি কি ওই কমপ্লেন্টস গুলি কি আপনি রিজলভ করতে পেরেছেন? আপনি ওদের অনেক আছে, শোনেন না একটু ওদের কথা, বসেন না। আপনি বসেন, আপনার অর্থমন্ত্রী কি, আপনি অর্ডার দেবেন অর্থমন্ত্রীকে। আপনার ইনফ্রাস্ট্রাকচারে কি প্রবলেম আছে? খালি এই কথা বললে হবে যে হাসিনা লুট করে নিয়ে গেছে, হাসিনার সময় অনেক কারাপশন হয়েছে, হাসিনা যে এক্সপ্রেসওয়ে বা পদ্মা ব্রিজ বা যে কোনো কাজই করেছে, এরকম 4টা করতে পারতাম, 10টা করতে পারতাম, করে দেখান, একটা করে দেখান, একটা করেন না, চেষ্টা করেন প্লিজ। আপনাকে তো আপনার, আপনি তো মনে করছেন যে চায়না আপনাকে করে দেবে। চায়না আপনাকে কিছু করে দেবে না, বিকজ ট্রাস্ট ডেফিসিট আছে, আপনার উপরে ট্রাস্ট ডেফিসিট। আপনি আমেরিকার পিছে দৌড়াচ্ছেন, চায়না ডাজ নট ট্রাস্ট ইউ, ইন্ডিয়া ডাজ নট ট্রাস্ট ইউ। এখন আপনি ইন্ডিয়াকে একটা জুতা মেরে দিয়েছেন ওদের মুখে, ওরা আপনাকে কখনোই ট্রাস্ট করবে না। নাম্বার টু, ব্রিক্স কনফারেন্সে আপনি গেলেন না। আপনি গেলে অ্যাটলিস্ট এখানে আপনি দেখতেন যে কি হচ্ছে, আপনার ইমেজটা বাড়তো। আপনি সেখানে সাইড লাইনসে বড় বড় নেতাদের সাথে কথা বলতে পারতেন। রাশা, আপনি ওর সাথে যদি কথা হতো, আপনি তেল নিয়ে কথা বলতে পারতেন। আপনার ব্রাজিল ছিল, ওদের সাথে আপনার কথা হতে পারতো, ওইখানে সয়াবিন টয়াবিন নিয়ে আপনি কথা বলতে পারতেন, আপনার কটন নিয়ে কথা বলতে পারতেন। আপনার সাউথ আফ্রিকা আছে, ওদের এখানে কটন টটন হয়, ওইগুলি নিয়ে এরকম যারাই আছে ওইখানে 10-11টা। ইরান আছে, তেলের কথা আপনি ইরানের সাথে কথা বলতে পারতেন, ফার্টিলাইজারের কথা আপনি বলতে পারতেন ওদের সাথে, ওরা ওদের সাথে সাইড লাইনে বসতেন। কিন্তু আপনি এখন বলবেন যে ওইখানে গেলে ইরানের সাথে বসতে পারবো না, বসলেই আমেরিকা রাগারাগি করবে। আরে আমেরিকা রাগারাগি কি করবে? এখন এই এই যে বে অফ বেঙ্গল নিয়ে তো আমাদের দ্বন্দ্ব এখন ইন্ডিয়া ভার্সেস আমেরিকাও আছে, চায়না ভার্সেস আমেরিকাও আছে, দ্বন্দ্বটা এখানে গেছে। 6 মাস পূর্তি উপলক্ষে যে সংবাদ সম্মেলনটি সরকারের পক্ষ থেকে করা হলো, আমরা দেখলাম যে দলের মহাসচিব ছিলেন আহ রুহুল কবির রিজভী সাহেব, কিন্তু তিনি তো সরকারের নীতি নির্ধারকদের মধ্যে একজন পড়ে কিনা আমি জানি না। অর্থমন্ত্রী নেই, বাণিজ্য মন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, বা আরো বড় বড় মিনিস্ট্রির বা পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারতেন, কিংবা পরিকল্পনা মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু আমরা এখানে দেখলাম যে এটি মূলত প্রধানমন্ত্রীর সম্ভবত শিক্ষা বিষয়ক উপদেষ্টা, নাকি প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তিনি সহ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা, রুহুল কবির রিজভী সহ তথ্যমন্ত্রী ছিলেন, এই মোটামুটি কয়েকজন। আপনার কি মনে হয় যে এটি দায়সারা গোছের কোনো সংবাদ সম্মেলন, বা প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হওয়া উচিত ছিল কিনা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে? আমি আমি যেটা দেখছি এখন যে ওই মাহদি আমিন বা হোয়াট এভার দ্যাট জেন্টলম্যানস নেম ইজ, এটা তো ওনার লন্ডনের ব্যাগেজ, হ্যাঁ, হ্যাঁ, লন্ডনের প্যাকেজ। লন্ডনের ব্যাগেজ। তো এখন লন্ডনের ব্যাগেজ কত ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনি দেখেন, যে সে সংবাদ সম্মেলন করে আপনাকে 6 মাসের ইয়ে দিচ্ছে। ওই মোটামুটি সেও ডাস্টবিন এর মতন হয়ে যাবে। ওই যে ডাস্টবিন একটা ছিল না সরকারের পক্ষে স্পিন করতো জিনিস, হোয়াট এভার ইজ নেম ইজ, ওকে তো সবাই জানে, বাংলাদেশে বিদেশে সবাই ডাস্টবিন হিসাবেই জানে। সো উনিও ডাস্টবিন হয়ে যাবেন, বিকজ এইখানে তো আপনাকে ইম্পর্টেন্ট কাউকে দেওয়া উচিত ছিল, লাইক খুসরু সাহেব ছিলেন, অথবা সালাউদ্দিন সাহেব এসে কিছু বলতেন, যারা মন্ত্রী পর্যায়ে ওইখানে আছেন, ফুল ক্যাবিনেট মিনিস্টার, যাদের কাছে ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে। আপনি ল অ্যান্ড অর্ডার সালাউদ্দিন সাহেবের কাছে ছিল, এখন যদি অ্যানি সাহেবের কাছে যদি গিয়ে থাকে, গিয়েছে। সো এই জিনিসগুলি তো ওদের বলতে হবে। বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিল? ওয়ার ইজ দ্য বিদ্যুৎ মন্ত্রী? যে বিদ্যুৎ মন্ত্রী আজকে ক্রাইসিসের মেন সেন্টার পয়েন্ট,
who has to resolve this crisis. হ্যাঁ, গ্যাস হোক, বিদ্যুৎ হোক, ওই সে কোথায়? সে আইসা বলে না কেন যে 6 মাসের আমরা কি অর্জন করেছি? সে আইসা বলে না কেন যে আচ্ছা ঠিক আছে, পাবলিকে কনফিডেন্স নিয়ে বলুক যে দেখেন আমার এই সমস্যা হয়েছে, আমরা এইভাবে করছি, এইভাবে করছি। আপনি প্রিভিয়াস গভর্নমেন্টকে গালাগালি করলে আর ওই মাঝখানে সেই যিনি ধরনের আছেন কোনো ওনাকে বাদ দিয়ে পরিকল্পনার কথা তো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে আগের সরকারের দোষ আর আমাদের 2 বছর লাগবে, এই 2 বছর সবাই উচ্চারণ করছে। আমি একটু শেষ পর্যায়ে একটু প্রশ্ন করি, আহ কি হতে যাচ্ছে বা এইভাবে চললে আসলে সামনে কি ওয়ে আছে? আপনি তো এর কথার মধ্যে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, কাদের কাদের সাথে বসা উচিত, কি করা উচিত, পরামর্শ আপনি দিয়েছেন। যদি সেইভাবে আমরা পজিটিভ কিছু না দেখি, মানে বিভিন্ন উদ্যোগের জায়গা থেকে, তাহলে কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে, যদি ছোট্ট করে 30 সেকেন্ডে বলতেন। দেখেন, ক্রাইসিসে আমরা আছি, এই গভর্নমেন্ট ক্রাইসিসেই থাকবে, আর বড় ক্রাইসিস ফেস করবে when শেখ হাসিনা ডিসাইডস টু কাম। সিরিয়াস ক্রাইসিস হবে এই গভর্নমেন্টের জন্য, একদম। আই এম টেলিং ইউ, দে উইল বি সুয়েপ্ট অ্যাওয়ে। এই হচ্ছে অবস্থা। আপনি ভালো থাকবেন, অ্যাডভোকেট মহাসিন রশিদ, আপনার জন্য